नमस्कार আমি পণ্ডিত জ্যোতিষ আচার্য পণ্ডিত হৃদয় মাধব দুবে আমার চ্যানেলে আপনাদের সঙ্গে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জ্যোতিষের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে এসেছি। এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা জ্যোতিষশাস্ত্র চর্চা করছেন তাদেরও কাজে লাগবে, আর যারা জ্যোতিষশাস্ত্র চর্চা করেন না কিন্তু জ্যোতিষশাস্ত্র বিষয়ে আগ্রহ আছে, ঘরে আপনার জন্মপত্রিকা বা জন্মকুণ্ডলী বা হরস্কোপ যদি থাকে, আপনি কখনো কখনো পাল্টে দেখেন যে আপনার সময়টা কেমন চলছে, যে জ্যোতিষী আপনার কুণ্ডলী তৈরি করেছে কোন বছর কি ভালো মন্দ লিখেছে সেগুলো আপনি কখনো কখনো উল্টে পাল্টে দেখেন। কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মন দিয়ে শুনবেন। যে কোনো মানুষের জন্মকুণ্ডলীতে 4 প্রকার গ্রহ থাকে, তাতে কারক গ্রহ থাকে। যে কারক গ্রহ প্রচণ্ড শুভ গ্রহ, যে কারক গ্রহের কৃপাতে আপনি আপনার জীবনে ধন, বাড়ি, গাড়ি, সামাজিক প্রতিষ্ঠা, আপনার শিক্ষাগত যোগ্যতা, পাওয়ার, আপনার বিদেশ যাত্রা, আধ্যাত্মিক শক্তি, এই কারক গ্রহ আপনাকে দিতে পারে। প্রশ্ন আসতে পারে কারক গ্রহ কারা? আপনি যখন জন্মগ্রহণ করছেন, যে রাশি সেই দিন উদিত ছিল সেই রাশি হচ্ছে আপনার লগ্ন। অর্থাৎ লগ্ন আমি ধরছি আপনার লগ্ন মেষ লগ্নে আপনার জন্ম হয়েছে, তাহলে মেষ লগ্ন হচ্ছে আপনার 1 নাম্বার ঘর, যাকে আমরা বলি তনু স্থান, তনু ভাব, তাকে আমরা ধরি লগ্ন। লগ্নকে আমরা 1 নম্বর ধরি, অর্থাৎ লগ্নপতি কারক গ্রহ। লগ্নের থেকে গুণে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ অর্থাৎ পঞ্চম রাশি, তাকে বলা হয় কারক ভাব। অর্থাৎ প্রথম ভাবকে কারক ভাব বলা হয় এবং পঞ্চম ভাবকে কারক ভাব বলা হয়। এবং নবম ভাব, প্রথম ভাব মেষ রাশির থেকে গুণে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু অর্থাৎ নবম ভাবকে কারক ভাব বলা হয়। অর্থাৎ 1 নম্বর ভাব, 5 নম্বর ভাব এবং 9 নম্বর ভাবকে আমরা কারক ভাব বলি। এরা আপনার পক্ষে সব সময়তে ভালো ফল দিবে। এবং আপনি আপনার জীবনে যদি দেখা যাচ্ছে যে কোনো বিষয়ে আপনি সঠিক ফল পাচ্ছেন না, তখন এই কারক ভাবপতি গ্রহে নির্ধারিত রত্ন ধারণ করলে আপনি কিন্তু আপনার জীবনে সাকসেস পেতে পারেন। এই কারক গ্রহগুলো আপনার প্রিয়জন, এই কারক গ্রহগুলো আপনার প্রিয় গ্রহ, এই কারক স্থানাধিপতি গ্রহগুলো আপনার জীবনে সবসময় আপনাকে ভালো ফল দেবার চেষ্টা করবে। কারক গেল, কারকের পর আসছে মারক গ্রহ। মারক গ্রহ কি? আপনার মনে করুন মেষ লগ্ন, দ্বিতীয় পতি এবং সপ্তম পতিকে আমরা মারক গ্রহ বলি। দ্বিতীয় পতিকে বৃষ রাশি, অধিপতি শুক্র। মেষ রাশির মেষ লগ্নের দ্বিতীয় পতি বৃষ রাশি এবং সপ্তম পতি তুলা রাশি, অর্থাৎ দ্বিতীয় পতি সপ্তম পতিকে আমরা মারক গ্রহ বলি। এরা আপনার জীবনে খারাপ সময়ে মারক হিসাবে দেখা যাবে। এদের দশাতে, এদের অন্তর্দশাতে আপনি বহু ধরনের সমস্যার সামনে পড়বেন। আপনার যদি জন্মকুণ্ডলীতে দেখা যায় যে আয়ু সঠিক নেই, দ্বিতীয় পতির দশা, অন্তর্দশা যখন চলবে, তখন আপনার মৃত্যু ভয়জনিত রোগের সৃষ্টি হবে। এই রোগটাতে আপনার মৃত্যু হবে না, কিন্তু রোগটা এমন হবে যে রোগটাতে প্রতিনিয়ত মৃত্যুর ভয় আপনার জীবনে আপনাকে তাড়া করবে। অর্থাৎ দ্বিতীয় পতি সপ্তম পতি হচ্ছে প্রবল মারক গ্রহ। এই মারক গ্রহ সম্বন্ধেও আমাদেরকে সচেতন থাকতে হবে। এরপরে হচ্ছে বাধক গ্রহ, চর রাশি। আপনি জানেন, যারা জ্যোতিষ শিখছেন বা যারা জ্যোতিষ শিখ তাদের বলে দিচ্ছি, চর রাশি, স্থির রাশি এবং দ্ব্যর্থক রাশি 3 প্রকারের রাশি হয়। আপনি মেষের থেকে যদি পরপর ঘুরেন, মেষ, বৃষ, মিথুন, চর, স্থির, দ্ব্যর্থক অর্থাৎ দ্বিশভাগ রাশি। এইভাবে রোটেশন বামাবর্তে যদি রাশিগুলোকে গুনে যান, মিন পর্যন্ত দ্ব্যর্থক আসবে। অর্থাৎ আমার যে 12টা রাশি, তার 4টা চর রাশি, 4টা স্থির রাশি এবং 4টা দ্ব্যর্থক রাশি। কোন গ্রহের দশা চলছে, আপনি দেখছেন যে আমার কেন্দ্রপতি চন্দ্রের দশা চলছে। মেষ লগ্নের কেন্দ্রপতি চন্দ্রমা, অবশ্যই কেন্দ্রপতিকে আমরা শুভ গ্রহ বলি। চন্দ্রমা যদি আপনার কৃষ্ণপক্ষের শুক্লপক্ষের পঞ্চমীর থেকে
কৃষ্ণপক্ষের পঞ্চমীর মধ্যে চন্দ্রমা হয়, সেই চন্দ্রমা অবশ্যই শুভ চন্দ্রমা, সেই চন্দ্রমার দশা আপনার পক্ষে অবশ্যই ভালো দশা। অথচ আপনি দেখছেন চন্দ্রমার দশাতে আপনার এডুকেশন লাইফে সাকসেস হওয়া দরকার, আপনার ঘর নির্মাণের ক্ষেত্রে বাধা থাকলে কেটে যাওয়া দরকার, আপনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন সেখানে সাকসেস হওয়া দরকার, আপনি কোনো জমি ক্রয় করার কথা ভাবছেন সেখানে বাধা হচ্ছে, কিন্তু চন্দ্রমার দশাতে হওয়া দরকার। কেন বাধা হচ্ছে? তখন আমরা বলি বাধক গ্রহ। বাধক গ্রহ এমন জায়গায় বসে আছে যে আপনার কেন্দ্রপতির গ্রহ ফল দিতে পারছে না। এই বাধক গ্রহটাকে কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। চর রাশির একাদশ স্থানে, চর রাশির একাদশ স্থানে যদি কোনো গ্রহ বসে থাকে সেই গ্রহ হচ্ছে আপনার বাধক গ্রহ। অর্থাৎ আপনার চর রাশি হচ্ছে চতুর্থ স্থান, লগ্নের চতুর্থ স্থান কর্কট রাশি, কর্কট রাশি আপনার চতুর্থ স্থান পড়েছে, চতুর্থ স্থানের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্রমা, চন্দ্রমা দশা বা অন্তর্দশা চলছে, চন্দ্রমা আপনার পক্ষে খুবই শুভ গ্রহ, অর্থাৎ ভালো ফল পাওয়া দরকার। তৎসত্ত্বেও দেখা যাচ্ছে আপনি ভালো ফল পাচ্ছেন না। তখন আপনাকে প্রশ্ন আসবে যে চন্দ্রমা খুব ভালো গ্রহ আমার জীবনে, অথচ আমি কেন ফল পাচ্ছি না? তখন আপনি লক্ষ্য রাখুন তার একাদশ স্থানে কোনো গ্রহ আছে কিনা। দেখা গেল চন্দ্রমার একাদশ স্থানে অর্থাৎ বৃষ রাশিতে শনি বসে আছে, অর্থাৎ শনি আপনার পক্ষে বাধক। অর্থাৎ শনি যদি সেই সময় শনি নক্ষত্রস্থিত দশা অন্তর্দশা চলে, শনি যদি শুভ ভাবগুলোতে দৃষ্টি দেয়, শনি যদি চতুর্থ ভাব, সপ্তম ভাব, দশম ভাব, একাদশ ভাব, লগ্ন ভাব, ভাগ্যভাবে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু আপনি বাধা পাবেন। তখন বাধক গ্রহের আপনাকে প্রতিকার গ্রহণ করতে হবে, তাহলে কিন্তু কেন্দ্রপতি যে শুভ গ্রহ তার আপনি ফল পাবেন। আবার দেখা গেল যে আপনার স্থির রাশি, যে স্থির রাশিতে আপনার কেন্দ্র স্থান পড়েছে, সেই ত্রিকোণ স্থান পড়েছে কেন্দ্র রাশি, আপনার কি লগ্ন? মেষলগ্ন। মেষলগ্নের পঞ্চম স্থান হচ্ছে সিংহ রাশি, সিংহ রাশি হচ্ছে মেষলগ্নের পঞ্চম স্থান। সেই পঞ্চম স্থানে রবি সক্ষেত্রগত আছে, অর্থাৎ রবির দশা চলছে, আপনি মনোনুকূল ফল পাচ্ছেন না। তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে যে স্থির রাশির যে বাধক স্থান, স্থির রাশির থেকে গুণে বাধক স্থান হচ্ছে তার নবম স্থান, অর্থাৎ সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি। অর্থাৎ মেষ রাশি যেটা আপনার লগ্ন, সেখানে যে গ্রহ বসে থাকবে সেই গ্রহ হচ্ছে আপনার বাধক গ্রহ, অর্থাৎ সেই গ্রহের তখন প্রতিকার দিতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন আপনার ত্রিকোণপতি রবি। নচেত কিন্তু বাধক গ্রহের প্রতিকার যদি আমি না দিই, কিন্তু আপনি যত ত্রিকোণপতির দশা চলুক কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। এরপরে আমি আসি জাতক রাশি। আপনি মনে করুন আপনার তৃতীয় স্থান মেষ, বৃষ এবং মিথুন, তৃতীয় স্থানে সক্ষেত্রগত বুধ আছে। এই তৃতীয় স্থানে সক্ষেত্রগত বুধ হার্ড ওয়ার্কিং মেন্টালিটি দেয়, প্রচন্ড তীক্ষ্ণ বুদ্ধি দেয়, সামাজিক রিলেশনকে খুব সুন্দর করে এবং ছোটখাটো ট্যুরগুলো খুব ভালোভাবে আপনার জীবনে সাকসেস হয়। মাল্টিপারপাস বিজনেসে আপনি সাকসেস পাবেন এবং ওই বুধ তৃতীয় স্থানে থেকে আপনার ভাগ্যস্থানকে দেখছে, অর্থাৎ বুধ নিজের ঘরে বসে প্রচন্ড শক্তিশালী ফল দেওয়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু দেখা যাচ্ছে বুধের দশাতে জাতক রাশিতে অবস্থান করছে বুধ, এই বুধের দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা যখন চলছে তখন আপনি মনোমতো ফল পাচ্ছেন না। আপনার প্রশ্ন জাগছে যে বুধের দশাতে তো আমার ভালো ফল পাওয়া দরকার, তাহলে আমি কেন ভালো ফল পাচ্ছি না? আপনাকে দেখতে হবে যে জাতক রাশির সপ্তম স্থান, অর্থাৎ মিথুন রাশির সপ্তম স্থান ও ধনু রাশি, সেখানে কোনো গ্রহ অবস্থান করছে কি? দেখা যাচ্ছে যে শুক্র অবস্থান করছে, অর্থাৎ শুক্র হচ্ছে জাতক রাশির সপ্তম স্থানে যে গ্রহ অবস্থান করবে সেই স্থানটা হচ্ছে তার বাধক স্থান। অর্থাৎ বাধক স্থানের যে গ্রহ, সে গ্রহ যদি দুর্বল হয়, সে গ্রহ যদি শত্রু ঘরে থাকে, সে গ্রহ যদি কোনো শত্রু নক্ষত্র থাকে, সে গ্রহ যদি উগ্র নক্ষত্র তীক্ষ্ণ নক্ষত্র থাকে, তাহলে কিন্তু আপনি ভালো ফল কোনো প্রকারেই পেতে পারেন না। অর্থাৎ আপনাকে বাধক গ্রহগুলোর প্রোটেকশন করতে হবে, তাহলে আপনি কেন্দ্রপতি গ্রহ, ত্রিকোণপতি গ্রহ, একাদশপতি গ্রহগুলোর ফল পেতে পারেন। বাধক গ্রহ আপনার যখন গোল্ডেন টাইম খুব ভালো ফল পাওয়া দরকার, সেই সময় কিন্তু আপনার ফলটাকে আটকে দিবে। অর্থাৎ এই বিষয়ে কিন্তু আপনাকে প্রতিনিয়ত সজাগ থাকতে হবে যে আমার এখন ত্রিকোণপতির দশা চলছে,
এই যে আমার ত্রিকোণপতির দশাটা চলবে 5 বছর 7 বছর, সেই সময়তে আমি একটা ভালো রেজাল্ট গেইন করতে চাই, তখন কিন্তু আপনাকে বিচার করে দেখতে হবে ত্রিকোণপতির কোনো বাধক স্থানে গ্রহ আছে কিনা এবং সে গ্রহ কতটা দুর্বল কি কতটা শক্তিশালী বিচার করতে হবে, তাহলে কিন্তু প্রকৃত ফলটা আপনি আদায় করতে পারবেন। তাহলে কি গেল? কারক গ্রহ গেল, মারক গ্রহ গেল, বাধক গ্রহ গেল। মহামারক গ্রহ দ্বিতীয় পতি মারক, তৃতীয় পতি মারক, ষষ্ঠপতি মারক, অষ্টমপতি মারক, একাদশপতি মারক এবং দ্বাদশপতি মারক। অর্থাৎ কোন গ্রহ যদি একাই কখনো দ্বিতীয় পতি তৃতীয় পতি হয়, তৃতীয় পতি এবং ষষ্ঠপতি হয়, ষষ্ঠপতি এবং অষ্টমপতি হয় এবং অষ্টমপতি দ্বাদশপতি হয়, দ্বাদশপতি দ্বিতীয় পতি হয়, একটা গ্রহ যদি দুটা ক্ষেত্রের অধিপতি হয়, তখন সে গ্রহকে আমরা মহামারক হিসাবে বিবেচিত করি। অর্থাৎ মারক গ্রহের দশা, মহামারক গ্রহের অন্তর্দশা যদি চলে, তাহলে আপনার কিন্তু বিপদ সম্মুখীন, অর্থাৎ আপনাকে খুব বড় সমস্যার সামনে পড়তে হবে। আপনার একটা ছোট্ট রোগ আপনি চিকিৎসা করলে সারবেন জানেন, সেই রোগটার বিরাট আকার ধারণ করবে। আপনার মহামারক গ্রহের দশা চলছে বা অন্তর্দশা চলছে, দুজন মোটরসাইকেলে বেরিয়েছেন, একজন চালাচ্ছে, আপনি পিছনে বসে আছেন, অ্যাক্সিডেন্ট হলো, যার মহামারক গ্রহের দশা অন্তর্দশা চলছে তার কিন্তু ক্ষতি হয়ে যাবে, কিন্তু যে মোটরসাইকেল চালাচ্ছেন যার সবচেয়ে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা, তার কিন্তু ক্ষতি হবে না। এই ধরনের যেটা আপনি এক্সপেকটেশন করছেন না, সেই ঘটনাগুলোর সঙ্গে আপনাকে সংযুক্ত করে দেবে এই মহামারক দশা। অর্থাৎ মহামারক গ্রহগুলোকে বিবেচনা করতে হবে, তারা কেমন পজিশনে আছে, তারা কতটা দুর্বল, কতটা শক্তিশালী, কতটা আপনার পক্ষে ফল দেবে, কতটা আপনার বিপক্ষে ফল দেবে, তারপর আপনাকে আগামী জীবনে এক একটা পদার্পণ করতে হবে। আপনি যদি খুব বিপদের সম্মুখীন হচ্ছেন বারে বারে, তবু যদি সজাগ না হন, সচেত না হন, কোনো আপনার ভাগ্য বিচার না করিয়ে আপনি গায়ের জোরে আগাতে চান, তাহলে কিন্তু আপনি জীবনে ছোট বিপদকে কোনো বিপদ বড় বিপদে পরিণত করতে পারেন। এই বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে এবং জ্যোতিষশাস্ত্রের সাহায্য গ্রহণ করে আপনার জীবন পথকে মসৃণ এবং সুশৃঙ্খল করার চেষ্টা করতে হবে। যদি মনে করেন যে আপনি খুব ভালো ভালো সুযোগ সামনে পাচ্ছেন কিন্তু কোনো সুযোগ কাজে লাগাতে পারছেন না, তখন জানবেন যে আপনার জন্মকুণ্ডলিতে কোনো বাধক গ্রহ আপনাকে বাধা দান করছে। আপনি সুন্দর মসৃণ ভালো রাস্তায় হাঁটছেন, যেখানে কোনো বিপদের সম্ভাবনা নেই, তবুও বিপদের সামনে পড়ে গেলেন, একবার তো আপনি বেঁচে গেলেন, আপনি সঙ্গে সঙ্গে ভাববেন যে আপনার কোনো মহামারক গ্রহের দশা অন্তর্দশা চলছে। আপনি জানছেন যে আমি এখানে একটা কোনো পরীক্ষায় বসছি, কম্পিটিশন পরীক্ষায়, আমার এখানে পরীক্ষাতে আমি এত বেশি প্রস্তুত হয়েছি, আমি খুব ভালো রেজাল্ট করার পক্ষে আমি পরীক্ষা দিচ্ছি, কিন্তু পরীক্ষার রেজাল্ট আপনার মনোকূল হলো না, তখন আপনি জানবেন যে আপনার ত্রিকোণপতি এবং কেন্দ্রপতি দশা অন্তর্দশা চলছে। জ্যোতিষ মহাশয় বলেছেন তোমার কোনো চিন্তার কারণ নেই, সামনের পরীক্ষাতে তুমি 100% সাকসেস হবে, এবারে যে তুমি চাকরির পরীক্ষাতে তুমি সিওর চাকরি পাবে, তবুও আপনার চাকরিটা হলো না, তখন আপনাকে ভাবতে হবে যে আমার কেন্দ্রপতি এবং কোণপতির দশা চললেও কোনো দশা কোনো গ্রহ বাধক স্থানে অবস্থান করছে, যে গ্রহটাকে প্রোটেকশন না করলে আপনি কিন্তু আগামী জীবনে সফলতা পাবেন না। এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার জন্মপত্রিকা আপনি বিশ্লেষণ করাতে চান, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের নাম্বার 97321537